বলদেব সিংহ নামের সেনাপতি রাজা গজেন্দ্র সিংহের ডাকার উপর রাজমহলের দিকে যাচ্ছেন। মহারাজের জয় হোক। কি হয়েছে মহারাজ? আজ আপনি এই সেনাপতিকে কিভাবে মনে করলেন? কোথাও রাজ্যের উপর কোনো আক্রমণ হয়েছে নাকি অন্য কোনো রাজ্যের উপর আক্রমণ করতে হবে মহারাজ? নাই আক্রমণ করতে হবে সেনাপতি, আর নাই আমাদের রাজ্যের উপর কোনো হামলা হচ্ছে। আমি তোমাকে এখানে একটা খুব জরুরি কাজের জন্য ডেকেছি। তাহলে আজ্ঞা দিন মহারাজ, আপনার বলা কোনো কাজ আমি পূর্ণ করব। শোনো, তোমাকে তোমার কিছু সেরা সৈনিক নিয়ে একটি দল তৈরি করতে হবে এবং তারপর কাউকে খুঁজে বের করতে হবে। খোঁজ দে? কিন্তু কাকে খোঁজ দে মহারাজ? কোনো বন্দী কি জেল থেকে পালিয়েছে? বন্দি নয় সেনাপতি, এক চড়ুই পাখি যা আমাদের মহল থেকে উড়ে কোথাও চলে গেছে। চড়ুই পাখি? মহারাজ, আপনি এটা কি বলছেন? একটি চড়ুই পাখির জন্য আমাকে সেনাদল জড়ো করতে বলছেন? এ আবার কেমন কথা? আর একবার যদি তুমি হাসো তবে তোমার মাথা আমি ধর থেকে আলাদা করে দেব, বুঝলে কথা? ক্ষমা করুন মহারাজ, ক্ষমা করুন। আমার ভুল হয়ে গেছে। নিশ্চয়ই আপনার কথা ঠিক। আপনার যা আদেশ তাই হবে। রাজা মনে মনে বললেন, আহা, একে কিভাবে বোঝাই ওই চড়ুই পাখিটাই আমার ভাগ্যের চাবি। কিন্তু মহারাজ, ওই চড়ুই তো আকাশে কোথাও উড়েছে, আর আমাদের সৈনিকরা তো ঠিক মতো লাফাতেও পারে না। তাহলে ওকে খুঁজবে কিভাবে? ওসব আমি জানি না। আমি তোমাকে যে আদেশ দিয়েছি তার পালন করো। ওই চড়ুই আমার যে কোনো অবস্থায় চাই, মানে চাই তো চাই। যাও, ওই চড়ুইকে খুঁজে নিয়ে এসো, যাও। গঙ্গারাম নামের এক কাঠুরে কাঠ কেটে গ্রামে ফিরছিল। হায়, কি করি! গ্রামে আজকাল কেউই আমার কাঠ কেনে না। আস্তে আস্তে আমি তো আরো গরিব হয়ে যাচ্ছি। ঠিক তখনই একটি লোক এসে সেখানে দাঁড়ালো। হ্যাঁ, শোনো, আমার কিছু কাঠ লাগবে। দেখাও তো তোমার কাছে কেমন কাঠ আছে। গঙ্গারাম সেই লোকটিকে কাঠ দেখালো। আরে ভাই, এসব কি বিক্রি করছো? হ্যাঁ, কাঠগুলো তো দেখতে এমনিই দুর্বল লাগছে। আরে আমি তো কি, কেউই কিনবে না তোমার এই কাঠ। হ্যাঁ। লোকটা সেখান থেকে চলে যেতে গঙ্গারাম মন খারাপ করে কাঠ বিক্রি করতে এগিয়ে চলল। কাঠ নিন, কাঠ নিন, কাঠ, কাঠ নিন। কিন্তু তার একটাও কাঠ বিক্রি হলো না। সন্ধ্যা হলে সে বাড়ি ফিরে এলো। আরে, ফিরলে তুমি? কেমন কাটলো তোমার দিন আজ? হ্যাঁ, আজকের দিনটা খুব খারাপ গেল ভাগ্যবতী। আজ আমি একটাও কাঠ বিক্রি করতে পারলাম না। হে ভগবান, কেন যে বহুদিন ধরে এমন হচ্ছে? যদি এইভাবেই চলতে থাকে তাহলে টাকা আসবে কোথা থেকে, আর আমরা খাবোই বা কি? গঙ্গারাম আর তার স্ত্রী কঠিন সময়ের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছিল। ঘরে খাবার নেই, টাকাও ফুরিয়ে এসেছে। স্ত্রী উদ্বিগ্ন হয়ে বলল, রোজ তো কাঠ কাটতে যাচ্ছ, কিন্তু বিক্রি তো আর হয় না। বলো তো, টাকা কোথা থেকে আসবে? আমরা খাবো কি? চেষ্টা ছাড়া আর কি বা করতে পারি? তুমি বেশি চিন্তা করো না, ওপরওয়ালা আছেন। আমাদের দুঃখ খুব তাড়াতাড়ি শেষ হবে, দেখো। পরদিন গঙ্গারাম আবার জঙ্গলে কাঠ কাটতে যায়। হঠাৎ একটা চড়ুই এসে তার চারপাশে উড়তে থাকে। এই চড়ুইটা হঠাৎ কোথা থেকে এসে পড়লো? চলে যা, কাঠ কাটতে অসুবিধা হচ্ছে। গঙ্গারাম অনেক চেষ্টা করেও চড়ুইটাকে তাড়াতে পারে না। শেষে কাঠ কেটে মাথায় তুলে নেয় এবং গ্রামের দিকে হাঁটতে থাকে। চড়ুইটাও তার পেছন পেছন উড়তে থাকে। এত বড় গ্রাম, আর এই চড়ুইটার ঠিক আমার মাথার উপরেই উঠতে হচ্ছে। কিছুক্ষণ পর চড়ুইটা আর চোখে পড়ে না। গঙ্গারাম ভাবে বোধহয় চলে গেছে, কিন্তু আসলে চড়ুইটা কাঠের গাদার উপরই বসেছিল।
এক লোক এসে গঙ্গারামের কাঠ কিনে নেয়। এত ভালো, কতদিন পর একটা খদ্দের পেলাম। আজ বাড়ি গেলে আমার বউ খুব খুশি হবে। আরো একজন লোক আসে। এই শুনো কাঠুরে, তোমার কাঠটা কি মজবুত? জি হ্যাঁ, একদম মজবুত। বলুন কত দেব? জি জি, এক্ষুনি দিচ্ছি। আরে এই চড়ুইটা তো এখনো এখানেই বসে আছে, কত মিষ্টি না? ঠিক আছে, তাড়াচ্ছি না। সব কাঠ বিক্রি করে গঙ্গারাম অনেক টাকা পায়। চড়ুইটাও তার পেছনে পেছনে বাড়ির দিকে আসে। আজ তো অনেক টাকা পেলাম, খুব ভালো দিন গেছে। তুমি চলে এসেছো? আজ খুব ভালো দিন গেছে গো, সব কাঠ বিক্রি হয়ে গেছে, আর অনেক টাকাও হয়েছে। তাই? বাহ, এটা খুব ভালো হয়েছে। আজ সত্যি ভাগ্য আমাদের দিকে ফিরেছে। হ্যাঁ ভাগ্যবতী, তুমি ঠিকই বলেছ, আমাদের ভাগ্য ফিরেছে। আমি অনেকক্ষণ ধরেই দেখছি এই চড়ুইটা কেন আমাদের আশেপাশে ঘুরছে এমন ভাবে। হ্যাঁ, আজ সারাদিন ধরে এই চড়ুই আমার সাথে আছে। একটু ভেবে দেখো তো, প্রতিদিন তুমি কাঠ বিক্রি করতে যাও, কিন্তু একটাও বিক্রি হয় না। আর আজ যেদিন এই চড়ুইটা তোমার সঙ্গে এলো, সব কাঠ বিক্রি হয়ে গেল, আর টাকাও পেলে তুমি। বুঝতে পারছো কি বলছি আমি? আমি তো কিছুই বুঝতে পারলাম না, তুমিই বলো এর মানে কি। এর মানে হচ্ছে এই চড়ুইটা আমাদের জন্য সৌভাগ্য নিয়ে এসেছে। গঙ্গারামের স্ত্রী ভেতর থেকে চালের কৌটো নিয়ে আসে এবং উঠোনে থাকা পাত্রে কিছু চাল ছড়িয়ে দেয়। চড়ুইটি এসে সেখানে বসে চাল খেতে থাকে। গঙ্গারাম আর তার স্ত্রী পাশে দাঁড়িয়ে চড়ুইটিকে দেখছিল। একটু দেখো তো, চড়ুইটা দেখতে কত সুন্দর। হ্যাঁ গো, বেশ সুন্দর। ঠিক সেই সময় গঙ্গারামের বাড়িতে একজন লোক আসে। এই গঙ্গারাম ভাই, এতদিন পর দেখা, কেমন আছো? আরে রহিম, এতদিন পরে কি খবর? কিছু না ভাই, আমি এসেছি সেই টাকা ফেরত দিতে, যেটা তুমি 1 বছর আগে আমাকে ধার দিয়েছিলে। আচ্ছা, মনে পড়েছে, আমি তো ভুলেই গিয়েছিলাম। দয়া করে দেরির জন্য ক্ষমা করে দিও ভাই। এই নাও, তোমার টাকা ফিরিয়ে দিলাম। এখন আমি চলি, পরে দেখা হবে। এতদিন পর টাকা ফিরলো, এখন আমারও বিশ্বাস হচ্ছে এই চড়ুইটা সত্যিই সৌভাগ্যের চাবিকাঠি। দেখেছো, আমি তো আগেই বলেছিলাম এই চড়ুইটা আমাদের জন্য ভাগ্যশালী। গঙ্গারাম আর তার স্ত্রী এখন সেই চড়ুইকে নিজের বাড়িতেই রাখতে শুরু করলো। তারা তাকে যত্ন করে খাওয়ায়, আদর করে। কিন্তু ঠিক তখনই রাজ্যের সেনাপতি বলদেব সিংহ 8-10 জন সৈনিককে জড়ো করে বললেন, সাবধান, এই যে চড়ুইয়ের ছবি, সবাই ভালো করে দেখো। এরপর তোমাদের প্রত্যেককে আলাদা আলাদা গ্রামে পাঠানো হবে। এমন চড়ুই যেখানে দেখবে, ধরে এই খাঁচায় ভরে নিয়ে আসবে। ভালো করে দেখে নাও ছবিটা, ঠিক আছে? আর এই নাও খাঁচা। বলদেব সিংহ প্রত্যেক সৈনিককে একটি করে খাঁচা দিয়ে দিলেন। তারপরে তারা ছড়িয়ে পড়ে চারিদিকে চড়ুই খুঁজতে। এক সৈনিক খুঁজতে খুঁজতে গঙ্গারামের বাড়ির পাশে পৌঁছায়। দূর থেকে দেখে গঙ্গারামের স্ত্রী উঠোনে বসে চড়ুইটিকে দানা খাওয়াচ্ছে। আরে এ তো সেই চড়ুই, একেবারে ছবির মতোই। শুনুন, আমি মহারাজা সেনাপতির আদেশে এসেছি, এই চড়ুইটি আমাকে নিয়ে যেতে হবে। কি বলছেন কি আপনি? আপনি এই চড়ুইটাকে নিয়ে যেতে চান? কি হয়েছে? কি বলছে লোকটা? এ বলছে এই চড়ুইটাকেও নিয়ে যাবে। না, এটা হতে পারে না। আমি এই চড়ুই কাউকে দেব না, এখান থেকে চলে যান। দেখুন, সেনাপতির আদেশ অমান্য করলে ভালো হবে না।
চুপচাপ চড়ুইটা আমাকে দিয়ে দিন। যা করার করুন, আমি এই চড়ুই কাউকেই দেব না। গঙ্গারাম হাতে লাঠি তুলে নেয় আর সৈনিকের সামনে দৃঢ়ভাবে দাঁড়িয়ে পড়ে। এ তো একেবারে নিচে জেদে অটল। সেনাপতির আদেশ ছাড়া আমি এর উপর আক্রমণ করতে পারি না, তবে এ অবশ্যই আমার উপর আক্রমণ করবে। এখান থেকে চলে যাওয়াটাই সঠিক হবে। ঠিক আছে, আমি এখান থেকে চলে যাই। বলদেব সিংহ একটি গাছের নিচে নিজের সাথেই কথা বলছিল। হে ভগবান, কি করুণ ভাগ্য পেয়েছি। সেনাপতি হয়ে যুদ্ধ লড়ার বদলে পাখি খুঁজতে বেরোচ্ছি। আর আর এই পাখিটা কোথায় উধাও হয়ে গেল জানি না। এত সৈনিক লাগিয়ে সব জায়গা খুঁজেছি, তবুও এই পাখির সন্ধান মিলছে না যে। সেনাপতি, আমি ওই পাখির খোঁজ পেয়েছি। তাহলে তুমি কেন পাখিটা নিয়ে এখানে আসছো না? সে বলল পাখিটা দেব না। কিভাবে দেবে না? আমি এখন সৈনিকদের নিয়ে ওর বাড়ি যাচ্ছি। বলদেব সব সৈনিককে একত্রিত করলেন এবং গঙ্গারাম নামের কাঠুরের বাড়ির দিকে এগিয়ে চললেন। ও পাখিটা তোমার কাছে আছে তো? হ্যাঁ, পাখিটা আমার কাছে আছে, আর আমি কখনো তোমাকে দেব না। দেখো, আমি স্পষ্টভাবে বলছি, ওই পাখি আমাকে দিয়ে দাও, নতুবা আপনার বিরুদ্ধে সৈনিকদের ব্যবহার করো। বাঁচাও, কেউ আমাকে বাঁচাও, এই সৈনিক আমার ক্ষতি করতে চাচ্ছে। গঙ্গারামের চিৎকারে তার প্রতিবেশী ও গ্রামের মানুষ একত্রিত হলো। গঙ্গারাম ভাই, কি হয়েছে? কেন এমন চিৎকার? এই সৈনিকরা এসেছে, পাখিটা ছিনিয়ে নিয়ে যেতে যাচ্ছে। এই পাখিটা আমার, আমি পুষেছি। দেখো, এটি রাজার আদেশ, আমাকে এই পাখিটা নিয়ে যেতে হবে। একজন দরিদ্র মানুষের উপর জবরদস্তি চালানো ঠিক নয়। যাও, গিয়ে রাজাকে বলে দাও, এরকম তামাশা চলবে না। রাজার শাসনে এমন জবরদস্তি গ্রহণযোগ্য নয়। সৈনিক সেনাপতির কানে কানে বলল, সেনাপতি, এরা আমাদের রাজ্যের মানুষ, তাদের বিরুদ্ধে যাওয়াটা ঠিক হবে না। আমরা মাত্র ৮-১০ জন সৈনিক, সামনে পুরো গ্রাম আছে। তাদের সঙ্গে লড়াই করলে আমাদেরই পরাজয়। নির্দোষ মানুষের উপর আক্রমণ করলে রাজাও আমাদের শাস্তি দেবেন। তোমার কথা ঠিক, শত্রুকে পরাজিত করা সহজ, কিন্তু প্রজারা যদি বিদ্রোহ করে সেটা অনেক কঠিন। আমাদের এখান থেকে চলে যাওয়াই উচিত। বলদেব সিংহ তখন গ্রামের সবার কাছে ক্ষমা চাইলেন। দেখুন, আমার উদ্দেশ্য এই ব্যক্তিকে ভয় দেখানো বা ক্ষতি করা নয়। আমি কেবল রাজার আদেশ পালন করছি। আজ রাজা অন্য কারো পালিত পাখি চাইছেন, কাল আমাদের বাড়ির সম্পত্তি চাইবেন। এটা ঠিক হবে না। তুমি চলে যাও এখান থেকে, এবং রাজাকে জানিও নিজের প্রজার উপর জবরদস্তি করা উচিত নয়। জি ঠিক আছে, আমি আমার সৈনিক নিয়ে এখান থেকে চলে যাচ্ছি। বলদেব ও তার সৈনিকেরা চলে গেলেন। আপনাদের অনেক ধন্যবাদ। আজ আপনাদের সাহায্য না থাকলে সেনাপতি জানি না আমার সাথে কি করতো। গঙ্গারাম, তুমি সত্যিকারের ন্যায়বান ব্যক্তি। কেউ তোমার উপর জবরদস্তি করলে পুরো গ্রাম তোমার পাশে থাকবে। বলদেব ফিরে এসে মহারাজকে বললেন, সেনাপতি মহাশয়, আসুন, বলুন, পাখিটি পেয়েছো কি না পাওনি? মহারাজ, পাখিটা পাওয়া গেছে। এটি একজন কাঠুরের বাড়িতে আছে। আমি সৈনিক নিয়ে তার বাড়ি গিয়েছিলাম, তখন পুরো গ্রাম তার পাশে এসে দাঁড়ায়। আমরা তো সাধারণ প্রজার বিরুদ্ধে আক্রমণ করতে পারি না, তাই হাত খালি করে ফিরে আসতে হয়েছে। তোমরা ভালো করেছো সাধারণ মানুষের উপর আক্রমণ না করার সিদ্ধান্ত নিয়ে, না হলে রাজ্যে বিদ্রোহের পরিস্থিতি সৃষ্টি হতে পারত। হ্যাঁ মহারাজ। আর মহারাজ, যদি আপনার আপত্তি না থাকে একটি প্রশ্ন করতে পারি কি? হ্যাঁ, বলো। আপনি আমাকে বলতে পারেন কি যে পাখিটা আপনার জন্য এত বিশেষ কেন? আমি ঠিক জানি না তোমাকে বলা উচিত কিনা, তবে বলি, বহু বছর ধরে তুমি আমার সেনাপতি, তোমার উপর বিশ্বাস করাই উচিত। শোনো, প্রায় 1 বছর আগে আমি যখন বন ভ্রমণে গিয়েছিলাম, এক পুকুরে জল খেতে থেমেছিলাম।
আমি দেখলাম এক সাধু মহাজন ধ্যানরত। তখন বাতাস কতটা শীতল বইছিল, কতটা শান্তিপূর্ণ পরিবেশ ছিল। এখানে কত শান্তি! সাধু মহারাজ একদম সঠিক জায়গায় এসেছেন ধ্যান করার জন্য। কিছু সময় পরে সাধু মহাজন চোখ খুললেন। মহারাজ সামনে একটি মৃত সাপ পড়ে থাকতে দেখলেন। এই সাপটি এখানে কেন মৃত হয়ে পড়ে আছে? যখন আপনি জলের ধারে জল খেতে এসেছিলেন, তখন এই সাপটি আপনার দিকে আসছিল, কামড় দিতে যাচ্ছিল। আমি আমার তলোয়ার দিয়ে সেটাকে মেরে ফেলেছি। এতে আপনার ধ্যান ভঙ্গ হয়নি। এটা শুনে আমি খুব খুশি হয়েছি। তোমার যা চাই চেয়ে নাও আমার থেকে। সাধু মহাজন, আমার রাজ্যের অর্থনীতি খুব খারাপ হয়ে গেছে। কয়েক মাস আগে যুদ্ধে এত খরচ হয়েছে যে রাজকোষ সম্পূর্ণ খালি। আপনি যদি আমাকে কিছু দিতে চান, তাহলে আমার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করুন, যেন তিনি আমাকে দয়া করেন এবং খাজনা পুনরায় পূর্ণ করেন। আমার কাছে তোমার সমস্যার এক সমাধান আছে। এই পাখিটা যে তুমি এখন দেখছো, এটা কোনো সাধারণ পাখি নয়। যে যার কাছে এই পাখিটি যায়, তার বাড়ি সম্পদে ভরে যায়। তুমি এই পাখিটা নিজের সাথে নিয়ে যাও, তোমার রাজকোষ আবার পূর্ণ হয়ে যাবে। ঠিক আছে সাধু মহারাজ, আপনার অসংখ্য ধন্যবাদ। রাজা পাখিটাকে রাজপ্রাসাদে নিয়ে আসলেন। তবে একটি খাঁচায় বন্দি করে রাখলেন। 1 মাসের মধ্যেই রাজার ভাগ্য গেল বদলে। রাজা প্রচুর সম্পদশালী হয়ে উঠলেন। তাহলে সেনাপতি, এটাই সেই পাখির পুরো গল্প। কিছুদিন আগে আমি পাখিটা পিঞ্জর থেকে বের করেছিলাম। পিঞ্জর থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে পাখিটি কোথায় যেন উড়ে চলে গেল। এখন যে কোনো উপায় তাকে আবার মহলে ফিরিয়ে আনো। মহারাজ, আমি বুঝতে পারছি না যে তাকে কিভাবে ফিরিয়ে আনবো। আমি জানি না কিভাবে আনবে, তবে যে কোনো উপায় তাকে এখানে ফিরিয়ে নিয়ে এসো। মহারাজ, ওই কাঠুরে তার উঠোনে একটি বাসা বানিয়ে পাখিটাকে সেখানে বসিয়ে রেখেছে। মানে পাখিটা এখন স্বাধীন। আপনি বলুন তাহলে আমি তাকে চুরি করে নিয়ে আসিখন। ঠিক আছে, যেভাবে ইচ্ছা নিয়ে এসো, হোক চুরি করে, তাও নিয়ে এসো, শুধু পাখিটা ফিরিয়ে নিয়ে এসো। বলদেব রাতের অন্ধকারে গঙ্গারামের বাড়িতে পৌঁছলেন। পাখিটি চুপি চুপি চবুতরের ওপরে বসেছিল। বাহ, এই কাঠুরে কত মূর্খ যে পাখিটাকে খোলা জায়গায় রেখে দিয়েছে। থামো, এই পাখিটা এখনই ধরে খাঁচায় বন্দি করে ফেলি। বলদেব নিজের হাতে পাখিটাকে ধরে নিয়ে খাঁচার ভেতরে বন্দি করে ফেললেন। খাঁচা হাতে নিয়ে মহলে ফিরতে থাকলেন। তখনই হঠাৎ তার পায়ের নিচে একটি ভারী সোনার বালা পড়ে গেল। বাপরে, এই সোনার বালা বিক্রি করলে আমি ওভাবে মালামাল হয়ে যাব। এটা কি এখানে রেখেছে? অথবা এটা কি পাখিটার আশ্চর্য ক্ষমতা? মহারাজ যে বলেছিলেন যে এই পাখিটা মানুষকে ধনী করে দেয়। এখন পাখিটা আমার হাতেই আছে। আমার সোনার বালা আমার হাতে এসে পড়লো। যদি আমি এই পাখিটা রাজাকে ফিরিয়ে দিই, অর্থাৎ ধনী হওয়ার সুযোগ হাতছাড়া করব। না 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 না, আমি পাখিটাকে ফিরিয়ে দেব না, একদম দেব না। বলদেব সেই পাখিটাকে নিয়ে কোথাও পালিয়ে গেলেন। রাজা সৈনিকদের ডেকে বললেন, তোমাদের মধ্যে কেউ কি সেনাপতি বলদেবকে দেখেছে? না মহারাজ, সেনাপতি বলদেব তো কাল রাত থেকেই অদৃশ্য। রাজা অনেকক্ষণ বলদেবের ফেরার জন্য অপেক্ষা করলেন। অবশেষে বলদেব কোথায় গেল? বলদেব কি আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলো? পাখিটা নিয়ে পালিয়ে গেল নাকি? বলদেবকে খুঁজতে খুঁজতে রাজা গঙ্গারামের বাড়িতে এসে পৌঁছালেন। রাজা দেখলেন গঙ্গারাম কাঁদছে। আমি ভুল করলাম। আমি পাখিটা বাসায় রাখার বদলে খোলা জায়গায় রেখে দিয়েছি। আমি তো তাকে ঘরের ভিতরে রাখলেই ঠিক হতো। হায় হায় হায়, আমার অবহেলার কারণে আজ পাখিটা উড়ে পালিয়ে গেল।
রাজা বাড়ির সামনে দাঁড়িয়ে সব কিছু শুনছিলেন। পাখিটি তার কাছে নেই, মানে বলদেব চুরি করে নিয়ে গেছে। কিন্তু বলদেব তো রাজার কাছে যায়নি, মানে পাখিটা নিয়ে সে কোথাও পালিয়ে গেছে। ঠিক তখনই সাধু মুনিবর পাশ দিয়ে যাচ্ছিলেন। গঙ্গারামের কাঁদার শব্দ শুনে সাধু তার কাছে গেলেন। রাজা বাড়ির বাইরে দাঁড়িয়ে সব দেখছিলেন। কি হয়েছে? তুমি কেন কাঁদছো গঙ্গারাম? গঙ্গারাম সাধুকে সব কথা জানালো। ঠিক সেই সময় রাজা গঙ্গারামের বাড়িতে আসলেন। আরে রাজা, তুমি এখানে কিভাবে? তুমি তো সেই ব্যক্তি যিনি আমার পাখিটাকে আমার কাছ থেকে দূরে নিয়ে গিয়েছিল। দেখো, আমি বলেছিলাম সেনাপতিকে চুরি করতে, কিন্তু সে পাখিটা চুরি করে পালিয়ে গেল। সাধুর চোখ দূরে গিয়ে পাখিটাকে দেখতে পায় এবং তিনি বলেন, দেখো, তোমার পাখিটা নিজে নিজেই তোমার কাছে ফিরে এসেছে। সাধু, গঙ্গারাম আর রাজা তিনজনেই পাখিটাকে তাদের দিকে আসতে দেখলেন। তখনই রাজার চোখ পড়ে গেল বলদেব সিংহের ওপর, যিনি পাখিটার পিছু পিছুই আসছিলেন। আরে বিশ্বাসঘাতককে পেয়ে গেছি আমি, আজ ওকে শাস্তি দেবই। বলদেব সিং পাখিটির পিছু পিছু এসে সেই জায়গায় পৌঁছালেন যেখানে রাজা, গঙ্গারাম আর সাধু দাঁড়িয়েছিলেন। বাপরে, পাখির পিছু পিছু এসে ঠিক সেই জায়গায় এসে পৌঁছালাম যেখান থেকে পালাতে যাচ্ছিলাম। পালাও বলদেব, পালাও। বলদেব রাজার হাতে ধরা পড়ে গেলেন। তখন পাখিটা গঙ্গারামের উঠোনের চবুতরের ওপরে গিয়ে বসে পড়ল। কি হয়েছে সেনাপতি? তুমি কেন এখানে পালিয়ে এসে পৌঁছালে? আমি ভুল করে খাঁচা খোলা রেখে দিয়েছিলাম। হঠাৎ পাখিটা উড়ে পালিয়ে যেতে শুরু করলো। আমি তার পিছু পিছু দৌড়ে এসে এখানে এসে পড়লাম। কি অসাধারণ নিয়তির খেলা! সবকিছু আবার ফিরে এসে একই জায়গায় এসে ঠেকলো। পাখিটির সব মালিক এক জায়গায় জড়ো হয়ে গেলেন। পাখিটার মালিক আমি, কারণ আপনি এই খাঁচাটা আমাকে দিয়েছিলেন। পাখিটি আমার কারণ খুঁজে পেতে আমি যে পরিশ্রম করেছি, আমি সেটি চুরি করেছিলাম। মুনিবার, আপনি ঠিক করুন পাখিটি কার কাছে থাকবে। মুনিবর কিছুক্ষণ ভাবলেন, তারপরে বললেন, যখন আমি এই পাখিটা রাজাকে উপহার দিয়েছিলাম, তখন এটি তার কাছ থেকে পালিয়ে গিয়েছিল। বলদেব চুরি করেছিল, কিন্তু সেখান থেকেও পালিয়ে গিয়েছিল। তারপর পাখিটা উড়ে গঙ্গারামের কাছে এসে গিয়ে স্বাধীনভাবে বসেছিল। এমনকি এখনো সে পালাচ্ছে না, কারণ এখানেই সে স্বাধীনতার অনুভূতি পাচ্ছে। রাজা ও বলদেব পাখিটা খাঁচায় বন্দি করে রেখেছিল, তবে গঙ্গারাম পাখিটাকে উঠোনে বাসা বানিয়ে সেখানেই থাকতে দিয়েছিল। গঙ্গারামই এই পাখিটির সঠিক যত্ন নেওয়ার যোগ্য ব্যক্তি, তাই এই পাখিটির আসল মালিক গঙ্গারামই হওয়া উচিত। এটা তো আপনি আমাকে দিয়েছিলেন। পাখিটা অনেকদিন ধরে আপনার কাছে ছিল। পাখিটির ভাগ্য থেকে আপনি প্রচুর ধনসম্পদ পেয়েছেন। জি মুনিবর মহাজন, আমি আপনার আদেশ মানি। রাজা সিদ্ধান্ত নিলেন গঙ্গারামই সেই পাখিটাকে রাখুক। বলদেবকে সেনাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হলো, কারণ সে পাখিটাকে চুরি করেছিল।